সবুজ বাস এবং গেরুয়া বাস দুটোর মধ্যে মানে কোনটা বেশি, মানে রাম হয় না যে পাঠার যেমন রাম পাঠা হয়, মানে বেশি আছলাযুক্ত বাস কোনটা, সবুজ বাস না গেরুয়া বাস? রাম কথাটা কাউন্টিং এর সময় আমাদের আগে চলে আসে, রাম 2 3 বলা হয়, রামপাটা যেমন বলা হয়, রামদা বলা হয় সাইজে বড়োর জন্য, বৃহৎ কোনো কিছু। রামবাস কোনটা? আমার মনে হয় না কোনোটাই। আমার এই মুহূর্তে আমার রাজ্য বা দেশের মানুষকে ভালো রাখবার জন্য আমি যে দিকটা দেখতে পাচ্ছি স্পষ্ট, কারণ আমরা যত বড় হই, যত এগোই, ততই কিন্তু আস্তে আস্তে আমাদের চোখ খুলতে শুরু করে। বয়সের সঙ্গে সঙ্গে স্পষ্ট দেখা, একদম সাদাকে সাদা কালোকে কালো, পরিষ্কার আমরা বুঝতে পারি কোনটা। একটা সার্টেন বয়সের পর সেটা অভ্যাস হিসেবে পরিগণিত হয়। প্রচুর আমি সিনিয়র মানুষকে দেখেছি যারা কংগ্রেসের পথ চলা নিয়ে তুলোধনা করেন, আমাদের জেঠু দাদুর বয়সী যারা, কিন্তু তারপরেও বলেন ভোটটা আমি কংগ্রেসকেই দেব। তারা এখনো বিশ্বাস করেন কংগ্রেস মানে গান্ধীজির দল। আমি তাকে যদি উপহাস করি তাহলে আমি আমাকে অসম্মান করছি, তাকে নয়। কিছু বিশ্বাস নিয়ে কেউ বাঁচছেন, বাঁচুন না, অসুবিধা তো না। তিনি তো সামাজিক ক্ষতিতে অংশগ্রহণ করছেন না, জানতে পাওয়া জানতে। আমি এইটুকু বলতে পারি যে তৃণমূল, সবাই তৃণমূলকে জিজ্ঞাসা করলে, আমি তৃণমূলের একটা সময় আমি সেই পার্টিতে বলেছিলাম যে আমাদের শিক্ষানীতি, শিল্পনীতি, স্বাস্থ্যনীতি এগুলো তৈরি করতে হবে। কাকে বলেছিলাম বাদ দিন, তিনি বলেছিলেন ও হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, ও ঠিক সময় আসবে করে নেব, কিন্তু সেটা করা হয়নি। আপনার আদর্শ কি? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ কি? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে উত্তর। এটা হতে পারে না। এটা কোনো সাংসারিক দল বা পারিবারিক দল বা কোনো ব্যক্তি নির্ভর অঙ্কে থেমে যায়। কিন্তু আমি যদি রাষ্ট্র গড়বার কোনো রকম গণতান্ত্রিক পদ্ধতির কোনো দলে আমি থাকি বা সেই দলকে নিয়ে এগোবার কথা ভাবি, আমার রাষ্ট্র কোনো নীতিই নেই, আমার শিক্ষানীতি নেই, আমার বিদেশ নীতি নেই, আমার শিল্পনীতি নেই, আমার অর্থনীতি নেই। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. প্রথমে সিপিএম, তারপরে তৃণমূল কংগ্রেস, এখন বিজেপি। মোটামুটি দেখতে গেলে সব দলই ঘোরা হয়ে গেছে রুদ্রনীল ঘোষের। তারপরেও সাংসদ এবং বিধায়ক কোনোটাই তো হওয়া হলো না। তো রুদ্রনীল ঘোষের আগামী পদক্ষেপ কি? এরম ভাবে ছোটখাটো পদ নিয়ে কি থেকে যাবে রুদ্রনীল ঘোষ, নাকি নতুন কোনো দল তৈরি করবে? বলছে এই কথাটা শুনে বাঙালি খুব আনন্দিত হয়েছে, কারণ ঠিক বাঙালিকে যা যা বলার দরকার আমার মাধ্যমে সবাইকে বলে দিয়েছে। তার আগে আর একটা, যেটা আমি করিনি, ছোটবেলায় বাঙালি করেছে কংগ্রেস। তিনি কংগ্রেসকে করেছেন রাজনৈতিকভাবে সমর্থন, তারপর সিপিএমকে করেছেন, ভোট দিয়েছেন, তার পক্ষে ছিলেন, তারপর তৃণমূল, তারপর অর্ধেকের বেশি অংশ পশ্চিমবঙ্গের এখন গেরুয়া। এই প্রবণতাটা কিসের? এই প্রবণতাটা আমি বিশ্বাস করলাম তোমার উপরে, তোমার কথা শুনে। তুমি মানুষের জন্য যেটা করবে বলেছিলে, বা মানুষ বলছে আমাদের জন্য যেটা করবে বলেছিলে, তারপর তুমি সেটা করলে না। তাই আমি আস্থা রাখলাম আর একজন যে তোমার ভুলগুলোকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমার জন্য করবেন বলছেন যারা। ইলেকটোরাল পলিটিক্স, আমাদের যে গণতান্ত্রিক যে পরিকাঠামো, সেখানে আদর্শগত জায়গা থেকে অনেকে অনেক কথা বলেন, প্রত্যেকেরই ঝান্ডাতে লেখা রয়েছে, কিন্তু মৌলিক কথাটাই হচ্ছে আমি এসে তোমাকে সার্ভ করব, আমি তোমার যা যা নাগরিক হিসেবে সম্মান সেটা তুলে দেব। তাই বিভিন্ন বাড়ির রং বিভিন্ন রঙের আলাদা আলাদা করবার জন্য। এবার দেখা গেছে যে তারা এসেছেন, কথা রাখতে পারেননি, অপেক্ষা করেছিল মানুষ। আমি কি তাহলে মানুষকে বহুরূপী বলবো? পশ্চিমবঙ্গের মানুষ না। আমিও প্রত্যাশা রাখি যত পরিণত আমরা হই আস্তে আস্তে
যেমন কেউ মোহনবাগান বা ইস্টবেঙ্গলের সমর্থক, আমার বয়স এই মুহূর্তে .50, খুব একটা কম নয়। দেখে অনেকে বলেন আমার বয়স 42 নাকি 45, এটা শুনে আমি ভালোই লাগে, ঠিক আছে। কিন্তু যা হয়, ছোটোবেলাতে আমাদের ছোটোবেলায় দুটোই দল ছিল, কংগ্রেস এবং সিপিআইএম, বা আমি যেখানে হাওড়ায় ছিলাম ফরওয়ার্ড ব্লক। আমার বাবা সক্রিয় ফরওয়ার্ড ব্লক করতেন এবং বাবার বন্ধুরা সিপিআইএম করতেন, বামফ্রন্ট। এবং এলাকার কারখানার বড় বড় মালিকেরা তারা করতেন কংগ্রেস। যারা ধুলোতেও হাঁটতেন অত্যন্ত সুন্দর সাদা চটি পরে, হাতে রোল গোল্ডের ঘড়ি, চশমাও কিন্তু রোল গোল্ডের থাকতো, সাদা পাঞ্জাবি, ব্র্যাকেটে গিলে করা। এই লোকগুলোকে দেখে আমাদের মনে হয়েছিল যে এই লোকটা গরিবের কথা বলছে না, এ তো কারখানার মালিক। তাই ফলত প্রচুর মানুষ যারা এই বামপন্থী যে কোনো দলেরই যারা রয়েছেন, তাদের চলাফেরা অনেকটাই সাধারণ মানুষের মতো। তাই খুব স্বাভাবিক কারণেই মানুষের প্রবণতা তাদের দিকে গিয়েছিল। তখন ফ্লাইট চলতো না, ইউটিউব ছিল না, তাই বামপন্থী নেতারা রাশিয়া, চায়না, কিউবা, ভিয়েতনাম নিয়ে যা যা মিথ্যে কথা বলতেন, এই প্রত্যেকটা মিথ্যেকে চ্যালেঞ্জ করবার আমাদের কাছে কোনো অস্ত্রই ছিল না। তো যাই হোক, একদিন গরিব ভালো হবে, গরিব বড়লোক হবে, কারখানার শ্রমিক মালিক হয়ে যাবে, এই করতে করতে কারখানাগুলো বন্ধ হয়ে গেল। উল্টে শ্রমিকরা যেখান থেকে ভাত খেলো, সেই ভাত খাওয়া ছেড়ে দিয়ে আজকে বিভিন্ন সেই বন্ধ কারখানায়, যেখানে তৃণমূল বিল্ডিং বাড়িয়ে মাল কামালো, সেই শপিং মলগুলো দারোয়ান এরম করে স্যালুট টোকে, যার হাত থেকে হাতুড়ির শব্দ আসত। তাই মানুষ পাল্টেছেন। আমি 2009 সালে পার্টি মেম্বারশিপ ড্রপ করি, 2011 সালে সরকার পাল্টায়। কারণ মানুষের কাছে গ্রাউন্ডে আমরা কাজ করতাম, এইগুলো ভালো হবে। সিপিএমের একটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল, এটা অঙ্কটা সুগারের পেশেন্ট আর মিষ্টির দোকান দিয়ে বললে ভালো হবে। আপনি সেইখানে যেখানে প্রচুর সুগারের রুগী আছে যে পাড়ায়, আপনি যদি মিষ্টির দোকান খোলেন চলবে? চলবে না। যদি সুগার কমে যায় তাহলে আপনার মিষ্টির দোকান বিক্রি হবে। সিপিআইএম ডেভেলপমেন্ট ঘটাবার ক্ষেত্রে অধিকাংশ রাস্তা টাকা বাজেট থাকা সত্ত্বেও সারাতো না। সরকারি বিল্ডিংগুলো দেখে আপনার মনে হতো হরপ্পা মহেঞ্জোদড়ো, সরকারি টাকা থাকলেও সারাতো না। স্টেট বাসগুলো, লাল বাসগুলো এখন যেগুলো নীল হয়ে গেছে, আপনার পাশ দিয়ে গেলে মনে হবে যে বোধহয় বোম পড়েছে, টিন ভেঙে পড়েছে, ঝান 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 ঝান, হর্ন দিতে হতো না। অভাব 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 অভাব, এই অভাবটাকে বাঁচিয়ে রেখে দেওয়াই অত্যন্ত ধূর্ত রাজনৈতিক চালাকি ছিল লেফটিস্টদের। যে যদি এটা ভালো করে দিই কালকে আরো ভালো চাইবে, কালকে আরো ভালো চাইলে আরো চাকরি চাইবে। যখন এরা ক্ষমতায় ছিল বেকারদের চাকরি চাই বলে মিছিল করেছে, যখন ক্ষমতায় নেই তখনও কিন্তু ভদ্রলোকের এক কথা, বেকারদের চাকরি চাই বলে মিছিল করেছে। আমি মিথ্যে কথা বলছি না। আমাদেরকে রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছিল, কম্পিউটার এলে মানুষের হাত থেকে কাজ চলে যাবে, রুদ্দুরে বসে বসে পুরা পাটালির মতো প্রত্যেকের গায়ের রং হয়ে গিয়েছিল। আবার তারাই সেক্টর 5 বানিয়ে দিয়েছে, না কম্পিউটার না এলে এগোবে না। সেক্টর 5 ইংরেজি তুলে দাও, আবার ইংরেজি নিয়ে এসো। এই প্রত্যেকটা মুহূর্তে যারা চীন, ভিয়েতনাম, কিউবা ফ্লাইটে যাতায়াত করতেন, এমনকি তারা মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত জাগ করে, আমি নাম নেব না, প্রয়াত হয়েছেন, ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট ভালো ছিল, বেশ কিছু তৃণমূলের বড় নেতা এবং দাপুটে মন্ত্রী যারা অনেস্ট। আমি যখন জানতে পেরেছিলাম যে তারা বেড়াতে যাচ্ছে, অমুক কাকু আর তমুক কাকু, কমরেড অমুক আর তমুক 1 মাসের জন্য আমাদের আন্দোলন করেছেন, আমেরিকান সাম্রাজ্যবাদ নিপাত জায়গার বেড়াতে যাচ্ছে আমেরিকায়, সেদিন না খোল নলছে চেঞ্জ হয়ে গেছিল বুকের ভেতরে। মানুষেরও সেটা হয়েছে, ভায়োলেন্স, সন্ত্রাস, ভোট লুট। আগের পাড়ার খবরটাতে এ পাড়ায় আসতো না, এতগুলো মিডিয়া ছিল না বলে। ওপাড়ার খবর ওপাড়ায় শেষ হয়ে যেত। ধন্যবাদ মিডিয়াকে। আমাদের দোষ, আমাদের গুণ, আমাদের ভুল, আমাদের ঠিক, সেগুলো এখন বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ছে সর্বত্র, লুকোবার জায়গা নেই। আমার দলের ভুল হোক বা অন্য কারোর ভুল হোক। এবার আমরা পাল্টানো শুরু করলাম, মানুষ পাল্টালে। 2009-তে আমি ছেড়ে দিয়েছিলাম, 2011-তে আমি ভোট দিতে যাইনি, এত কষ্ট হয়েছিল। কাকে ভোট দেব?
যে স্বপ্ন দেখিয়ে মানুষকে গরিব 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 রেখে দিয়ে একদিন বড়লোক হবে এই যন্ত্রণাকে বাঁচিয়ে রেখে দিচ্ছে তাকে। কিন্তু মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করতে গেলে ওই বিপ্লবের স্বপ্ন দেখাতে হবে, তাহলে ডায়াবেটিসটাকে সারিয়ে দিয়ে নর্মাল সুগার করতে হবে, তবে মিষ্টি বিক্রি হবে। সেই খেলাটা তারা খেলেছিলেন, মানুষ বিপদে পড়েছিল। তারপর 2013 থেকে বাংলায় পরিবর্তন এলো। সমস্ত শিল্পী, লেখক, বুদ্ধিজীবী মমতা বন্দ্যোপাধ্যায়কে দল মত নির্বিশেষে সাপোর্ট করেছিলেন একটা গরিব বাড়ির মেয়ের লড়াই করা স্পিরিট দেখে। সব দল, সব পেশার মানুষ, সব ধর্মের মানুষ। আমি যাইনি, সমস্ত বিদগ্ধ ব্যক্তিত্বরা, নামকরা ব্যক্তিত্বরা, আমাদের প্রফেশনের, আমার বন্ধু বান্ধবরা সবাই ফুল দিতে গিয়েছিলেন। আমি যাইনি, আমি কষ্ট পেয়েছি। তারপর 2013 থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্টের কাজগুলো দেখতে পাওয়া গেল। ওই একই টাকা যা সিপিএম খরচ করতো না, সেটাকে দিয়ে সিপিআইএম এর পাশ করে দেওয়া বিদ্যুতের যে নিয়ম নীতি, রাস্তা তৈরির যে নিয়ম নীতি, ড্রেন সারাবার যে নিয়ম নীতি এবং বাজেট যা ছিল, সিপিএম ইচ্ছা করে মানুষকে গরিব রেখে দেওয়ার জন্য খরচ করতো না। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা খরচ করে দিলেন মুখ্যমন্ত্রী হিসেবে। তখন তিনি গাড়ি থেকে নেমে রাস্তায় কেখানে বসে বলে ছুটে যেতেন, পরে আর যান না। তো এই যে পাল্টে যাওয়াটা, পশ্চিমবঙ্গের মানুষও তো পাল্টালেন। আমরাও তো দেখেছি যে তিনি ভালোর পক্ষে কাজটা করতেন। তখন তার নামের আগে তিনি নয়, প্রত্যেকটা মানুষ পশ্চিমবঙ্গের সততার প্রতীক লিখত। তারপর ভাগ্যের পরিহাসে তিনি যারা সঠতার পক্ষে, সততার বিরুদ্ধে, তার দলে সেই নেতা এবং কর্মীদের অন্যায়কে, ও কিছু হয়নি, বাচ্চা ছেলে, দুষ্টু ছেলে বলতে বলতে এমন একটা জায়গায় নিয়ে আসা শুরু করে দিলেন যেখানে জল কন্ট্রোলের বাইরে বেরিয়ে গেল। চোখের সামনে এই ঘটনা দেখলাম যে মানুষের লুট হচ্ছে, এবং এই মানুষের লুটের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে কথা বলা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। সিপিএমের ওপরে মানুষের বিশ্বাস নেই। এটা শুরু হয়েছিল 2018 পঞ্চায়েত থেকে। রক্তপাত একমাত্র ওষুধ ছিল তৃণমূলের বলপূর্বক আসনগুলো জেতবার। তখন পশ্চিমবঙ্গের এত মানুষ জানতো না যে শিল্পহীন পশ্চিমবঙ্গে এই শিল্পহীনতার প্রদীপ্ত প্রথমে সিপিআইএম জ্বালিয়েছিল, কারখানার মালিক আসলে শ্রমিক বলে বার খাইয়ে। তাদের মাইনে বাড়বে, এই আন্দোলন কখনো অন্যায্য নয়। কিন্তু আমি এমন দাবি তুলছি যেখানে আমার উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। উৎপাদন বন্ধ হয়ে গেলে আমার কারখানার মালিকের মুনাফা আসবে কোত্থেকে? আমার কারখানার মালিক যদি মুনাফা না করতে পারে, সে কর্মচারীদের মাইনে দেবে কি করে, আর স্টেটকে ট্যাক্স দেবে কি করে, যে ট্যাক্সটা দিয়ে একটা স্টেট ডেভেলপ করে, যে ডেভেলপমেন্টের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন পড়াশোনা থেকে শুরু করে সব দিকে অর্থ বরাদ্দ হয়, নিয়োগ হয়, কর্মচারীদের মাইনে বাড়ে রাজ্য সরকারি। তাহলে তো এটা রাষ্ট্রবিরোধী কাজ করার মতোই পদ্ধতি প্রণয়ন হয়ে যাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোন পদ্ধতির টাকা এসে বাইফার্কেশন হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে অন্যদিকে, সেটা চোখের সামনে স্পষ্ট হলো যখন আমি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে রয়েছি। 6 বছর আমি পশ্চিমবঙ্গের টপ চেয়ারে ছিলাম, ওয়ান অফ দ্য টপ চেয়ার। প্রায় 27 জন মন্ত্রীর দপ্তরকে আমাকে কৈফিয়ত দিতে হতো। কিন্তু ওই ক্ষমতা আর দায়িত্বের মধ্যে তফাৎ আছে। ক্ষমতা মানুষ জাহির করে, প্রচার করে, আর কর্তব্য মানুষ করে যে আমি কর্তব্য করে গেছি। করতে গিয়ে চোখের সামনে দেখতে পেয়েছি আমি স্টেটের ক্ষেত্রে কিছুটা আটকাতে পারলাম। দুয়ারে সরকার, সেই প্ল্যানিং এর প্রথম পত্তন করতে হয়েছিল আমার কমিশন থেকে, ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস কমিশন। দ্য অ্যাক্ট ওয়াজ পাসড অন পার্লামেন্ট 2013, রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট। প্রত্যেকটা সরকার আসে মানুষকে পরিষেবা দিতে, পরিষেবার বিভিন্ন ভাগ আছে, তাই বিভিন্ন দপ্তর খোলা হয়। আর সেই দপ্তর থেকে এই লাইসেন্স, এই পারমিশন, এই জমির পর্চা, এই মিউটেশন, এই ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, হ্যান ত্যান যা যা কাজে আমাদের নাগরিক জীবন এগিয়ে চলে, সেখানে সিপিএম এর কোঅর্ডিনেশন কমিটি অমুক তমুকের নামে যে দালাল চক্র তৈরি করা হয়েছিল, সেইটারই কন্টিনিউয়েশন বিরাট বড় হয়ে ওঠে তৃণমূলের আমলে। এবং সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষ সরকারি সুবিধে চাইতে গিয়ে তার সুতলাক হয়ে যেত। সেই কমিশনের কমিশনার ছিলাম আমি। আমার মাথাতেও একজন ছিলেন অত্যন্ত গুণী মানুষ, ডক্টর অরূপ রায়চৌধুরী।
যিনি ছিলেন চিফ কমিশনার, আমার কমিশনার, আমি গ্রাউন্ডের প্র্যাকটিক্যালিটি দেখতাম। উনি সরকারি নর্মস, ডুজ অ্যান্ড ডোন্টস, সরকারি আমলাদের ঢিলেমি বা বেশি উৎসাহ কখন কেন হয় তিনি তার পাঠ আমায় পড়িয়েছেন এবং শিখিয়েছেন। আমি সমৃদ্ধ হয়েছি। অ্যাডমিনিস্ট্রেশন রান কি করে চলে। আমি পশ্চিমবঙ্গে যারা WBCS অফিসার্স রয়েছেন তাদের এফিসিয়েন্সি এতটা চূড়ান্ত ভালো, তারা এতটা বেশি বাংলাকে ভালোবাসেন, তাদের শুধুমাত্র ওই পুলিশের মতোই ট্রান্সফারের ভয় এবং প্রমোশনের লোভ দেখিয়ে সরকারি দুর্নীতিটা করা হয়। সবটা আমার আয়ত্তের মধ্যে ছিল না। আমি সরে আসি 2017 শেষ 18 থেকে, কিন্তু আমি আমার কাজটা করবার চেষ্টা করি। ঠিক করেছিলাম যে পরিষ্কার এই দালালের মাধ্যমে পরিষেবা নেওয়া যাবে না। আমার হাতে যে পাওয়ারটা দেওয়া রয়েছে সেটা মানুষের ভালো করবার জন্য। রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট, জন পরিষেবা অধিকার কমিশন, হুইচ ইজ অ্যাবভ গভর্নমেন্ট। মন্ত্রীরা এই কমিশনের নিচে কাজ করত। আমাকে কৈফিয়ত দিতে হতো তাদের অফিসিয়াল নিয়মে, নোটিফিকেশন দিয়ে যে মিউটেশন আমি এতদিনে দেব, ঘুষ নিতে পারবো না। বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, মডেল লাইসেন্স, খাবারের লাইসেন্স, দোকানের লাইসেন্স, রেস্টুরেন্টের লাইসেন্স, যে কোনো লাইসেন্স বদমাইশি করা যাবে না। ইভেন ড্রাইভিং লাইসেন্স এতদিনের মধ্যে দিতে হবে। আমার কাছে জুডিশিয়ারি পাওয়ার ছিল। মাই পাওয়ার ওয়াজ ইকুইভ্যালেন্ট টু দ্য ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। মাই পাওয়ার ইকুইভ্যালেন্ট টু ওয়াজ লাইক চিফ সেক্রেটারি প্লাস জুডিশিয়ার পাওয়ার। ভয়ঙ্কর ক্ষমতা ছিল, কিন্তু ক্ষমতার দায়িত্বের মধ্যে আমিত্ব একটা থাকে, কাঁচের দেওয়াল। আমি কোনোদিন ক্ষমতার আস্ফালন যাতে না হয় প্রত্যেক দিন চেষ্টা করতাম, কোনোদিন সেটা হতে দিইনি। সরে এসেছে। আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গটা যেখানে ঢুকে যাচ্ছে, যে গহ্বরে ঢুকে যাচ্ছে, একটা বাচ্চা জন্মালে 50-60 হাজার টাকা লোন নিয়ে জন্মাচ্ছে একটা গরিব বাড়ির বাচ্চা, তার কিসের দোষ? সিপিএম যখন লোন রেখে গিয়েছিল প্রায় 1.5 লক্ষ কোটি টাকার, আজকে 6 লক্ষ কোটি টাকার উপরে লোন পশ্চিমবঙ্গের। একটা বাচ্চা জন্মালে তার বাবা হয়তো ভ্যান চালান, কি টোটো চালান, কি সবজি বিক্রি করেন, কি চাষি ভাই, কি শ্রমিক, হাতুড়ি পেটেন, যাদের জন্য আমরা বেঁচে রয়েছি। আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য, শিল্প নেই এখানের, একমাত্র রোজগার হচ্ছে তোলাবাজি হলে কে শিল্প করবে? শিল্পপতিরা কি এত কাঁচা বুদ্ধির? তাই ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে ঠিক যতটাই নিরপেক্ষতার সঙ্গে প্রকল্পগুলোকে পাঠানো হয় গরিব মানুষকে নাগরিক সুবিধা দেওয়ার জন্য, যেগুলো আগের সরকার মুখে বলে গেছে করেনি, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে চলা সরকার সেগুলো করেছে। আর এখান থেকে ভুয়ো নাম পাঠানো হচ্ছে। ডিএম এবং বিডিওরা যদি সক্রিয়ভাবে এই পাপ কাজের সঙ্গে জড়িয়ে না থাকতো, তৃণমূল এতটা সর্বনাশ করতে পারত না। বা তৃণমূলের যারা খারাপ নেতারা, ছোট বা বড় নেতা বা মন্ত্রী, তারা এই অন্যায় করতে পারত না পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যিনি জেলার মুখ্যমন্ত্রী, তার কাছে লিস্ট থাকে বিভিন্ন ধরনের গরিব মানুষের। বাড়ি পাচ্ছে কারা? যার বাড়ি রয়েছে সে বাড়ি পাচ্ছে তৃণমূলের নেতা। চাল, ডাল, জব কার্ড, রেশন সবটাই লিস্ট রয়েছে। পাচ্ছেন কারা? 1.5 কোটির মতো রেশন কার্ড ভুয়ো। কত টাকা চুরি ভাবতে পারেন? কার টাকা? আপনার আমার ট্যাক্সের টাকা। সারা ভারতবর্ষ জুড়ে গরিব মানুষের চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে, যা স্বাস্থ্যসাথী কার্ডের থেকে 10,000 গুণে ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জোর করে পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকার ওই কার্ড যা মোদিজি পাঠাচ্ছেন সেইটাকে আটকে দিয়ে গরিব মানুষের ক্ষতি করে চলেছেন। তার বিরুদ্ধে যদি লড়াই করতে যারা ভালো করছেন তাদের পক্ষে মানুষ আসেন, জনমত আসেন, আমিও আসি, সেটা তো শুভ লক্ষণ। আজকে যে সিপিআইএম কংগ্রেসকে বলতো এরাই দেশের গণতন্ত্র নষ্ট করেছে, এরাই শেষ করেছে ভারতবর্ষকে, ব্রিটিশের পর আর একটা ব্রিটিশের মতোই শাসক, যারাই স্লোগান দিয়েছিল গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, ভারতবর্ষের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রীকে চোর আখ্যা দিয়েছিলেন দেশ জুড়ে, সেই সিপিআইএম যারা বলেছিল কংগ্রেস গণতন্ত্র শেষ করেছে, ভারতবর্ষের সংবিধানকে এতবার পাল্টেছে ভাবা যায় না নিজেদের স্বার্থে, সেই সিপিআইএম
সেই রাজীব গান্ধী যাকে চোর বলেছিল, চোরের ছেলের সঙ্গে হে 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 করছে। করুণা হয়, তারা আদর্শের বুলি কপচায়। যারা তাদের খুন করলো, কংগ্রেসের নেতাকে গুলি করে মারল যে তৃণমূল ভোটে জেতার জন্য, লকডাউনে সিপিআইএম এর যুবক যে ছেলে মেয়েগুলো কাজ করছিল তাদের রেড ভলেন্টিয়ার নাকি ছদ্মনাম দিয়ে তাদের মারল। একের পর এক পঞ্চায়েত ইলেকশনে কর্মীদের খুন করল। গণতন্ত্র বাঁচাবার ক্ষেত্রে ভারতবর্ষের সেই তৃণমূল কংগ্রেস যে গণতন্ত্রকে কুপিয়ে হত্যা করেছে তাদের বাড়িতে ঢুকে, তাদের সঙ্গে জোট করে সীতারাম ইয়েচুরির মাথা থেকে কোন ইয়েটা চুরি হয়ে গেছে জানি না। সীতা রামের নামটা ঠিক করে জপেননি, বা লুকিয়ে জপেন, হলেও ঠিক করে জপেন না বোধহয়। তারা জোট করছে, এটা কোনো আদর্শের কথা বলে না তো। তাহলে ছেড়ে দিন সোজা কথায়, আপনি এদিকে আসুন। আর রামের প্রসঙ্গ ঋতব্রত তুলেছিলেন। রামের পুজো তো পৃথিবীর যারা ইসলামিক কান্ট্রি সেগুলোও করে। রাম ভগবান তো শুধু ধর্মীয় কারণে হননি, ধর্মীয় কারণের বাইরে রাম যেভাবে প্রজাদের জন্য কাজ করেছেন, তিনি বলেছিলেন যে আমি রাজা এই কারণেই আমার শুধুমাত্র দায়িত্ব প্রজাদের সুখ দুঃখের খবর রাখা, আগলে রেখে দেওয়া, তাদের সম্পদকে আমার কাছে বিপদের থেকে সুরক্ষিত রাখা, এইটুকু কারণেই আমি রাজা, ভোগ করবার জন্য নয়। তাই পৃথিবীর অধিকাংশ দেশ, যে দেশগুলো খ্রিশ্চান বা ইসলামকে নিয়ে চলে, তারাও অবধি ভগবান রামের গুণগান গায়। সারা পৃথিবীর সব থেকে বড় মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়া, সেখানে সব থেকে বেশি রাম কথা হয়। যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা রাম সাজেন। আমাদের রাজ্যেই রয়েছে, সেটা রামকিঙ্কর বেজ দিয়ে শুরু হয়েছে। রাজা রামমোহন রায় রয়েছেন, রামপ্রসাদ রয়েছেন, অধিকাংশ জায়গার নাম তো রাম দিয়েই শুরু। আমি হাওড়া রামরাজাতলার ছেলে। ছোটবেলা থেকে মায়ের কোলে করে যখন ঢুকেছি তখন এত বড় হনুমানের মূর্তি, তার থেকে আরও ডাবল ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি, পদ্মফুল নিয়ে ঢুকতে হতো সেখানে। আমাদের হাওড়া রামরাজাতলায় রাম বিজয়টা দুর্গাপুজোর বিজয়ের থেকে অনেক বড় ছিল। রামপুর, রামচন্দ্রপুর, এই রাম দিয়ে তো এক গাদা শ্রীরামপুর, এক গাদা নাম রয়েছে। হঠাৎ করে কিছু বলা লোক শুরু করে দিল, আর সিপিএম এর মতো কিছু বোকারা তারাও পরিষ্কার এটাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ করা শুরু করে দিল। আজকে সিপিএম এখন টেন্ডেন্সি পাঠিয়েছে, চীন, জাপান, ভিয়েতনাম বলে কাজ হচ্ছে না। তারা বলছেন বিভিন্ন জায়গায় কমরেডরা, আসলে রাম কি, রাম কথা তারা নতুন করে শোনাচ্ছেন। মায়া হয় তাদের দল, তারা কি করবেন তাদের ব্যাপার। যারা মানুষকে উপকার করবার চেষ্টা করছেন, নাগরিক সম্মান দেওয়ার চেষ্টা করছেন, যেভাবে তারা লুটপাট করছে পশ্চিমবঙ্গের মানুষের, হিন্দু বা মুসলমানের, এই তৃণমূল, তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের 200-র উপরে কর্মীকে খুন হতে হয়েছে, লাখ লাখ কর্মীর জীবিকা কেড়ে নেওয়া হয়েছে, ঘর কেড়ে নেওয়া হয়েছে। যারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করছেন, আমি তার বিরুদ্ধে। ছোটবেলায় রুদ্র লাল, পরবর্তীকালে রুদ্র নীল, এখন রুদ্র গোল্ড স্টার অর্থাৎ অরেঞ্জ স্টার। এটা আমার নামের সঙ্গে লাল নীল রয়েছে বলে বলতে সুবিধা হয়। প্রত্যেকটা পাড়ায় ধরুন তার নাম নিত্যানন্দ, সে কিন্তু ছিল নিত্য লাল, তারপর হলো নিত্য সবুজ, তারপর নিত্য গেরুয়া। সময় বাড়বার সঙ্গে সঙ্গে আমরা ছোটবেলায় খালি গায়ে ঘুরতাম, লোকে বলতো ল্যাংটো পোঁদে ঘোরা। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা স্টেজে বলেন তার থেকে অনেক শালীনভাবে আমি কথাটা বললাম। এই ন্যাংটোপোনা, এটা সময় আমাদের অনেক জিনিস ভালো লাগতো। তারপর আমরা হাফ প্যান্ট এবং টেপ ফ্রকে এসেছি। তারপর যখন লজ্জাবোধ বাড়তে শুরু করেছে তখন আমাদের পোশাক, আঙ্গিক, কথা বলা, কোথায় কোথায় বলবো আর কোথায় কি বলবো না, আমরা আস্তে আস্তে সেটা নিজেরা সাজিয়ে নিয়েছি। আমরা আমাদের ফ্যামিলি অনুযায়ী বেশ কিছু, কোন দলকে সাপোর্ট করবো, ইস্টবেঙ্গল না মোহনবাগান, কংগ্রেস না সিপিএম, আমরা এইভাবে চলতাম। তারপর কলেজে বন্ধুবান্ধবদের সঙ্গে যুক্তি, তর্ক, লড়াইতে একটা নিজস্ব গ্রুপের মতামতে চলতাম। তারপর নিজস্বতায় চলেছে। চোখের সামনে খারাপ ভালোটা স্পষ্ট হয়ে রয়েছে। যদি সেই পদ্ধতিতে পশ্চিমবঙ্গের মানুষ চলতে চায়, R+ কি আপত্তি আছে? আমার মনে হয় নেই। যদি R+ পশ্চিমবঙ্গের মানুষের পরিবর্তনের ওপরে আপত্তি না থাকে, তাহলে আমার ওপরেও তাদের কোনো আপত্তি নেই বলে আমি বিশ্বাস করি।